এই গল্পটি অল্প বয়সী এক ছেলের, যে কিনা একটা ছোট দোকানে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করত। আর সেখান থেকে সে কিভাবে কোটিপতি হয়ে গেল, এই গল্প আজকে আমরা জানবো। তো চলুন দেরি না করে গল্পে যাওয়া যাক। তার আগে সবার কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন। মুভির শুরুতেই আমরা জিংহাওকে দেখতে পাই। সে তার 6 বছর বয়সী বোনের সাথে থাকতো। তার মা মারা গিয়েছিল এবং তার বাবাও তাদের ছেড়ে চলে গিয়েছিল, আর এই জন্যই জিংহাও তার বোনের খেয়াল রাখতো। সেই সাথে তার ভরণ পোষণের সকল দায়িত্ব ছিল তার উপর। একদিন সে তার বোনকে স্কুলে রেখে আসার পর ডক্টরের সাথে দেখা করতে যায়, আর আমরা জানতে পারি জিংহাওয়ের বোনে হার্টের সমস্যা রয়েছে। এই রোগটা তার মারও ছিল, আর এই কারণেই তার মা মারা গিয়েছিল। আর সঠিক সময়ে যদি জিংহাও তার বোনের অপারেশন না করায়, তাহলে সেও হয়তো মারা যেতে পারে। ডক্টর জিংহাওয়ের কাছে অপারেশনের জন্য অনেকগুলি টাকা যায়, কিন্তু জিংহাও তো একটা ছোট দোকানে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে। ওখান থেকে এমন টাকা আসে না যা দিয়ে সে তার বোনকে পেট ভরে খাওয়াতে পারে। সেখান থেকে এই টাকা দিয়ে তো চিকিৎসা একদমই অসম্ভব। হঠাৎ একবার তার বন্ধু তাকে কল দিয়ে দেখা করতে বলে। তার বন্ধু একটা ওয়্যার হাউসে কাজ করে। তার বন্ধু তাকে কিছু বক্সের পাহাড় দেখায়, আর এই বক্সগুলোর মধ্যে ছিল সেকেন্ড হ্যান্ড ফোন। ওয়্যার হাউসে একজন লোক ছিল এবং ওই লোকটির কোনো কারণে জেল হয়ে গিয়েছিল। তাই এই ওয়্যার হাউস আর এই মোবাইলগুলোর আর কোনো মালিক নেই। এগুলো এমনিতে এখানে পড়েছিল। তার বন্ধু তাকে সব মোবাইলগুলো নিয়ে যেতে বলে, আর বলে এই মোবাইলগুলো ঠিক করে সেই জন্য বিক্রি করে দেয়, আর এর থেকে যা টাকা হবে সেই টাকাগুলো দিয়ে সেই জন্য তার বোনের অপারেশন করায়। সে চাইলে সবগুলি টাকা রেখে দিতে পারে, তবে এর জন্য তাকে আগে থেকে 1 লক্ষ ইউয়ান দিতে হবে। জিংহাওয়ের ডিলটা পছন্দ হয়, তবে তার কাছে তো তখন এত ইউয়ান ছিল না, আর এই জন্যই জিংহাও ওই ফোনগুলি থেকে কয়েকটা ফোন বাড়িতে নিয়ে যায় এবং নিজের বুদ্ধি খাটিয়ে কয়েকটা ফোন ঠিক করার চেষ্টা করে। এরপর সে ফোনগুলোর কোয়ালিটি চেক করার জন্য পাঠায়। তারপর দেখে যে ফোনগুলি ঠিক হয়ে গিয়েছে এবং ফোনগুলির অনেক ভালো কন্ডিশনও রয়েছে। এটা থেকে জিংহাও অনেক খুশি হয়ে যায় এবং সে চিন্তা করে বক্সের সবগুলি ফোন সে কিনে নেবে, আর এই ফোনগুলি রিপেয়ার করে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবে। পরের দিন জিংহাও ব্যাংকে গিয়ে লোনের জন্য অ্যাপ্লাই করে, কারণ তার কাছে তার বন্ধুকে দেওয়ার মতো 1 লক্ষ ইউয়ান ছিল না। এরপর সে মোবাইলের দোকানদারের কাছে যায়। জিংহাও তাকে বলে তার কাছে অনেকগুলি মোবাইল রয়েছে, সে ওইগুলি ঠিক করে এনে দিবে এবং দোকানদার সেগুলি বিক্রি করবে। এই ডিলটা তাদের মাঝে ফাইনাল হয়ে যায়। জিংহাও তার লাভের হিসাবটা বের করে দেখে তা থেকে তার 9 লক্ষ টাকা লাভ হবে। এই টাকাটা তার জন্য অনেক ছিল। এতে তার বোনের অপারেশন হয়ে যাবে এবং সেই সাথে তার একটি দোকানও হয়ে যাবে। এভাবে 2 সপ্তাহ কেটে যায়। এরপর হঠাৎ গভর্নমেন্ট কিছু নতুন নিয়ম জারি করে। এখানে সবাইকে জানানো হয় যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন আর বেচাকেনা করা হবে না। যদি কেউ বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে ধরে নিয়ে যাওয়া হবে এবং সেই সাথে দোকানও সিল করা হবে। এরপর জিংহাও সেই দোকানদারের কাছে যায় যার সাথে তার ডিল হয়েছিল, কিন্তু দোকানদারের সেই ফোনগুলি নিবে না বলে জানিয়ে দেয়। জিংহাও মন খারাপ করে বাড়ি ফিরে, কারণ যে ফোনগুলি সে কিনেছিল এগুলো সে আর কোথাও বিক্রি করতে পারবে না। সুতরাং এই ফোনগুলির আর কোনো ভ্যালুই রইল না। জিংহাওয়ের সবগুলি ফোনের মাঝে শুধুমাত্র 8 থেকে 10টা ফোন বিক্রি করতে পেরেছিল। এরপর সে আর কোনো উপায় না পেয়ে পরদিন একটা বড় কোম্পানিতে যায় যার নাম ছিল সাইং ইলেকট্রনিক। ওইটা ওই কোম্পানি যাদের ফোনগুলি জিংহাও ঠিক করে বিক্রি করেছিল। তার কাছে যতগুলি ফোন ছিল সবগুলি শাইন ইলেকট্রনিক্সের ফোন। জিংহাও সেখানে ম্যানেজারের সাথে দেখা করে ওই সব ফোনগুলি সম্পর্কে বলে। জিংহাও ম্যানেজারকে একটা আইডিয়া বলে যে তারা ওই ফোনগুলি আলাদা আলাদা পার্টস বের করে সেগুলি বাইরে দেশের কাছে বিক্রি করতে পারবে। যদিও তারা সেগুলি চায়নাতে বিক্রি করতে পারবে না, তবু অন্য দেশে এগুলি বিক্রি করলে এসবের জন্য অনেক দাম পাওয়া যাবে। ম্যানেজার তাকে জানায় জিংহাও যে ফোনগুলি নিয়ে এসেছে এগুলো অনেক পুরনো, তাই সেগুলো কোম্পানিতে এনে যখন পার্টস কোয়ালিটি চেক করা হবে তখন ওই চেক করার সময় সেগুলো পাস করবে না। জিংহাও তখন তাকে অনেক অনুরোধ করে এবং একটা সুযোগ চায়। জিংহাওয়ের অনুরোধ দেখে ম্যানেজার তার কথা রাজি হয় এবং জিংহাওকে ফোনের পার্টস খুলে আনতে বলে কোয়ালিটি চেক করার জন্য। যদিও সে জানতো যে জিংহাও ফেল করে যাবে, তবুও জিংহাওয়ের মন রক্ষার জন্য সে এটা বলে। এরপর জিংহাও সেই মোবাইলের পার্টসগুলোকে অনেক কষ্ট করে আলাদা করে ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে সেগুলোকে চেক করানো হয় এবং সেগুলো কোয়ালিটি চেকে পাসও করে যায়, তাও আবার খুব ভালো কোয়ালিটি নিয়ে। জিংহাও তো অনেক খুশি হয়ে যায়। সে ওই রিপোর্টগুলো নিয়ে ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার যখন দেখে মোবাইলের পার্টসগুলো চেকে পাস করেছে তখন সে তার কথা বদলে নেয়। সে জিংহাওকে বলে সে জিংহাওকে এমন কোনো কথাই দেয়নি যে তারা এই ফোনগুলি কিনে নেবে। ম্যানেজারের এমন কথা শুনে জিংহাওয়ের অনেক রাগ হয়, কিন্তু এতে তো আর কিছুই করা ছিল না। জিংহাও বুঝতে পারে না এখন তোর কি করা উচিত। এই জন্য সে শাইনি কোম্পানি মালিকের কাছে যায়। মালিক তখন অনেক ব্যস্ত ছিল,
তার একটা ট্রেনে করে কোথাও যাওয়ার কথা ছিল এবং তার ট্রেনের সময় হয়ে যাওয়ার জন্য সে তার গাড়িতে করে চলে যায়। এদিকে জিংহাও সেই কোম্পানির মালিকের সাথে কথা বলার জন্য তার মোটরসাইকেলটা নিয়ে মালিকের গাড়ি ফলো করতে থাকে। কষ্ট করে জিংহাও সে স্টেশনে পৌঁছায় এবং ওই কোম্পানির মালিক জিংহাওকে 10 মিনিট সময় দিয়ে কথা বলার জন্য। জিংহাও তখন তার প্রস্তাবটি জানায়। সে বলে সে সমস্ত মূল্যের পার্সগুলি তাকে দিবে, তারপর এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারবে। কোম্পানি মালিক তাকে স্পষ্ট না করে দেয় সেগুলো করতে পারবে না। জিংহাও তখন তাকে বলে যদি সে পার্সগুলি আলাদা করে দেয় তাহলে কি তারা সেগুলো কিনে নিবে। এতে কোম্পানি মালিক রাজি হয়ে যায় এবং জিংহাওকে বলে এর জন্য সে কোনো টাকা অ্যাডভান্স করতে পারবে না এবং এর পিছনে কোনো লুডও দিতে পারবে না, যা করার তাকে একারই করতে হবে। এরপর তিনি জিংহাওকে একটি কার্ড দিয়ে বলে যখন তার কাজ শেষ হবে তখন সে যেন তার ম্যানেজারকে ফোন দেয়। জিংহাও তখন স্টেশনে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন তার কি করা উচিত। যদি সে এই কাজটি করতে পারে তাহলে অনেকগুলি টাকা পাবে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজগুলি শেষ করা তার পক্ষে সম্ভব হবে না। আর যদি সে এই কাজে ব্যর্থ হয় তাহলে তাকে অনেক কিছু হারাতে হবে, কারণ সে তার টাকা শ্রম সবকিছুই মোবাইলের পিছনে ব্যয় করেছে। এরপর কিছুদিন পরে জিংহাওয়ের যে ছোট দোকান ছিল সেটিও নিয়ে নেওয়া হয়, কারণ সে যে লোন নিয়েছিল সেটা সে পরিশোধ করতে পারেনি। তারপর সে তার মোটরসাইকেলটি বিক্রি করে দেয়, কারণ তার টাকার অনেক প্রয়োজন ছিল। এরপর সে তার এক বন্ধুর সাথে দেখা করতে যায় যে একটা ফ্যাক্টরিতে কাজ করত। জিংহাও তার বন্ধুর পায়ে পড়ে ফ্যাক্টরিতে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, যেখানে কাজ ছিল জানালা পরিষ্কার করা। এরপর জিংহাও তার নিজের কাজের জন্য একটি ফ্যাক্টরি ভাড়া করার জন্য খুঁজতে থাকে। সে একটা ফ্যাক্টরি পেয়েও যায়। এই ফ্যাক্টরির জন্য প্রতি মাসে তাকে 3000 ইওয়ান করে দিতে হবে। এই ফ্যাক্টরিতে সে তার ওই মোবাইলগুলোর পার্টসগুলোর কাজ করবে। এখন আর কোনো উপায় না থাকায় সে তার কথায় রাজি হয়ে যায়। জিংহাও তার এক বন্ধুর সাহায্য নিয়ে পুরো ফ্যাক্টরিটা পরিষ্কার করে নেয় এবং নতুন একটা রূপ দেয়, যাতে করে সেখানে তারা ভালোভাবে কাজগুলি করতে পারে। আর এরপর সমস্ত মোবাইলগুলোকে সেখানে আনা হয়। তারপর কাজ হলো ওয়ার্কার অর্থাৎ শ্রমিক খোঁজা, কেননা জিংহাওয়ের পক্ষে এত কাজ এই সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। এদিকে জিংহাওয়ের কাছে এমন কোনো টাকা ছিল না যে তার কাজের জন্য ওয়ার্কার রাখবে, তাই জিংহাও এমন সব লোকদের খুঁজে বের করে যাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল অথবা নিজেদের জীবন নিয়ে যারা অনেক বিরক্ত ছিল। প্রথমে সে একটা মেয়ের খোঁজ পায় যে কিনা একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ করত। আর একদিন কাজ করার সময় তার একটা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য সে কানে কম শুনতে পেত, আর এই জন্যই তাকে সেই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর জিংহাও এমন একজনকে খুঁজে পায় যে কিনা একসময় একটা কোম্পানি ম্যানেজার ছিল, কিন্তু তার ফাইটিং এর অনেক শখ ছিল। একদিন মারামারি করার সময় সে একজন লোককে মেরেই ফেলে। এরপর তার জেল হয়ে যায়। জেল থেকে বের হওয়ার পর একটা কাজের খোঁজ করছিল। এরপর যে তৃতীয় লোকটিকে জিংহাও পায় সে ছিল একজন গেমার, সবসময় গেম খেলতো। তবে সে এখন বিয়ে করতে চায়, সেই জন্য তার টাকা ইনকাম করতে হবে। সে জিংহাওকে জানায় সে তো কাজ করবেই, তবে তার সাথে তার এক বন্ধুও কাজ করতে চায়। এরপর আরো কিছু বৃদ্ধ লোককে জিংহাও খুঁজে বের করে যারা কিনা অভিজ্ঞ ছিল। এভাবে তাদের একটি কোম্পানির সৃষ্টি হয়ে যায়। লোক কম থাকলেও তারা অনেক খুশি ছিল এবং সেই কোম্পানির নাম দেওয়া হয় নাইস ভিউ। এরপর তারা কাজে লেগে যায়। জিংহাও দিনের বেলা জানালা পরিষ্কার করত, যাতে করে সে তার খরচ চালাতে পারে, আর রাতে ফোনের কাজ করত। জিংহাওয়ের বোনের শরীর দিন দিন আরো খারাপ হয়ে পড়ছিল, আর এই জন্য জিংহাওকে তার বোনের খেয়ালও রাখতে হতো। এভাবে কিছুদিন পার হয়ে যায়। গেমারটি তার জন্য একটি মেয়েকে পছন্দ করে নিয়ে তাকে বিয়ে করে নেয়। সবাই তার বিয়েতে এসেছিল, এখানে সবাই অনেক এনজয় করে। জিংহাও বিয়ের অনুষ্ঠান থেকে যখন তার বাড়িতে যায় তখন সে দেখতে পায় বাড়ির মালিক তার দরজায় তালা লাগিয়ে দিয়েছে এবং নোটিশ দিয়ে গিয়েছে যে বাড়ি ভাড়া না দেওয়া পর্যন্ত তাদের বাড়ির তালা আর খোলা হবে না, কেননা জিংহাও গত 3 মাস হলো তার বাড়ির কোনো ভাড়াই দিতে পারেনি। তখন রাত হয়ে গিয়েছিল। জিংহাও অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবে এখন তার বোনকে কোথায় নিয়ে যাবে। এরপর সে তার বোনকে ফ্যাক্টরিতে নিয়ে চলে যায়। ফ্যাক্টরির বিভিন্ন বক্সকে একসাথে করে একটা বিছানা বানিয়ে দেয়, যাতে করে তার বোন সেখানে আরাম করে ঘুমাতে পারে। এটা ভেবে জিংহাওয়ের অনেক খারাপ লাগে যে তার বোনকে সে এরকম একটা জায়গায় এনে রেখেছে, তবে তার কাছে তো আর কোনো উপায় ছিল না। এগুলো ভেবে জিংহাও অনেক কান্না করে, তবে কাজ করা ছেড়ে দেয় না, কারণ তাকে তার বোনের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন ফ্যাক্টরির ওনার তাকে বলে যে সে 2 মাস হলো তার ফ্যাক্টরির ভাড়া দেয় না, তবে সে যদি 7 দিনের মধ্যে তা না দেয় তাহলে ওনার তাকে সেই ফ্যাক্টরি থেকে বের করে দিবে। জিংহাও তার থেকে কিছুদিন সময় চায় এবং তাকে বলে সে তার সবগুলি টাকা পরিশোধ করে দিবে, কিন্তু ফ্যাক্টরির মালিক তার কোনো কথাই শুনতে চায় না, কারণ সে তো আর জানতো না যে জিংহাও কি নিয়ে কাজ করছে। সব দিক দিয়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর জিংহাও শাইনি ইলেকট্রনিকের ওই ম্যানেজারের কাছে যায় এবং তার কাছে 1 লক্ষ ইওয়ান ধার চায়, কিন্তু ম্যানেজার তাকে না করে দেয় এবং বলে যে জিংহাওয়ের সাথে তার মালিকের একটা ডিল হয়েছিল। ডিলটা এমন ছিল যে জিংহাওকে কোনো ধরনের সহায়তা করা হবে না
এবং কোনো টাকা অ্যাডভান্সও করা হবে না। যা করবে জিংহাও নিজেই করবে। জিংহাও বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তার মায়ের কাছে করা ওয়াদার কথা তার মনে পড়ে যায়। জিংহাও তার মাকে বলেছিল যে সে তার বোনকে অনেক ভালোভাবে খেয়াল রাখবে। তো এরপর আমরা দেখি রাতে অনেক বৃষ্টি হতে থাকে, যার কারণে ফোনের উপর যে ছাউনি ছিল তা ভেঙে পড়ে যায়। তখনই সেখানে ফ্যাক্টরি মালিক চলে আসে আর বলে সে যদি 3 দিনের মধ্যে টাকা না দেয় তাহলে সে ওই ফ্যাক্টরি অন্য কাউকে দিয়ে দিবে। জিংহাও তার সব ওয়ার্কারদের সাথে দেখা করে আর বলে আর মাত্র 2 সপ্তাহ সময় রয়েছে তাদের কাজ শেষ করার জন্য। এখন পর্যন্ত সে কাউকে স্যালারি দিতে পারেনি। সে জানে না আদৌ সে তাদের টাকা দিতে পারবে কিনা, কারণ যদি এটা ফেল হয়ে যায় অর্থাৎ কোম্পানির মালিক যদি এটা না নেয় তাহলে সে কোথায় পাবে এত টাকা। তখন জিংহাওয়ের বন্ধু বলে যে তাদের স্যালারি সে দিয়ে দিবে। এটা নিয়ে যেন জিংহাও কোনো চিন্তা না করে। তারা সবাই একে অপরকে অনেক সাপোর্ট করে। সময়ের সাথে সাথে তারা একটা পরিবারের মতো হয়ে যায়। তারপর আমরা দেখি তাদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। তারা তাদের ফোনগুলি নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায় আর বাড়ি দিয়ে কাজ করতে শুরু করে। জিংহাওয়ের কাছে কোনো বাড়ি ছিল না, এই জন্য সে নার্সিং হোমে থাকতো আর সে ওখানে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত। একদিন তার বোন হঠাৎ করে রাতে ঘুম থেকে উঠে দেখে জিংহাও কাজ করছে। তখন সে ভাবে যে তার ভাই তার জন্য কতই না কষ্ট করছে। এভাবেই 2 সপ্তাহ কেটে যায় এবং এই সময়ের মধ্যেই জিংহাওদের সব কাজ শেষ হয়ে যায়। এরপর সমস্ত পার্টসগুলোকে কোয়ালিটি চেকের জন্য পাঠানো হয়। কোয়ালিটি চেকের পর তাদের পুরো টিমকে ডাকা হয় শাইনি ইলেকট্রনিক কোম্পানির অফিসে। কোম্পানির ওনার তাদের সাথে দেখা করে এবং অভিনন্দন জানায়, কারণ তাদের সমস্ত পার্টসগুলি কোয়ালিটি টেস্টে পাস হয়ে গিয়েছিল এবং তারা তাদের সময়ের মধ্যে সব কাজ শেষ করেছিল। তখন ওনার জিংহাওকে একটা প্রস্তাব দেয়। সে বলে সে তার কোম্পানিতে জিংহাওকে 2 বছরের জন্য কন্ট্রাক্ট নিতে চায়। এই কথা শুনে তো জিংহাও অনেক খুশি হয়ে যায়। এভাবে অনেক কষ্টের মাধ্যমে জিংহাও তার কাজে সফলতা পায়। এরপর 1 বছর পেরিয়ে যায়। আমরা দেখতে পাই জিংহাওর বোনের অপারেশন করানো হয়েছে আর এখন সে সম্পূর্ণভাবে সুস্থ। তার সাথে দেখা করার জন্য ফ্যাক্টরির সকল ওয়ার্কাররাও এসেছে। তারা সবাই জিংহাওয়ের বোনের জন্য অনেক খুশি ছিল। সেই সাথে তাদের সকলের জীবনও এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে। এরপর আমরা সরাসরি 6 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই জিংহাও এখন কোম্পানির মালিক। সে তার ইচ্ছাশক্তি, দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমের ফলে এখন সে এই কোম্পানির সিইও হতে পেরেছে। সে তার জীবন নিয়ে এখন অনেক খুশি এবং এর সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। এটা একটি শিক্ষণীয় মুভি। এই মুভি থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। সাকসেস পাওয়ার জন্য আমাদের কঠোর মনোবল আর ইচ্ছাশক্তি খুবই দরকার, আর দরকার আত্মবিশ্বাস। এগুলি একটা মানুষের ভিতরে থাকলে সে অবশ্যই তার জীবনে সফল হবে। আশা করছি মুভিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।